হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। তো দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের একটা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত একটা বিষয়, এবং এই জলবায়ুর যে কী বৈশিষ্ট্য আছে এবং এটা ভারতের যে মৌসুমী জলবায়ু তার সঙ্গে এর পার্থক্য কী আছে, কী বৈশিষ্ট্য, সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো। তো দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের মোটামুটি যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেগুলো আমি পরপর লিখে রেখেছি, এবং এইগুলো সম্পর্কে আমরা কিন্তু পরপর এক এক করে আলোচনা করব। তো দেখো, পশ্চিমবঙ্গের যে জলবায়ুটা আছে বা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যদি আমরা বিচার করি, তাহলে দেখতে পাবো এর কিন্তু উত্তরে যেমন তোমার হিমালয় পর্বত আছে, দক্ষিণে কিন্তু সেরকমই তোমার বঙ্গোপসাগর কিন্তু আছে। এবং আমরা জানি যে কোনো একটা স্থান যখন সমুদ্রের নিকটবর্তী হয় তখন তার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়, এবং পার্বত্য অঞ্চল যদি হয় তখন সেখানে তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টপোস্ফিয়ারের স্তরের মধ্যে প্রতি কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমতে থাকে, যার জন্য কি হয়, আমরা গ্রীষ্মকালে দার্জিলিং ঘুরতে যাই সেখানকার শীতল প্রকৃতির পরিবেশের জন্য। আবার দেখো, আমাদের যে মাঝামাঝি যে সমস্ত মালভূমি অঞ্চলগুলো আছে সেখানে জলবায়ু কিন্তু চরমভাবাপন্ন প্রকৃতির। তাহলে আমরা এককভাবে বলতে পারি যে আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, এই পশ্চিমবঙ্গ কিন্তু পুরো আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে জলবায়ুর একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেগুলো কিন্তু সবই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও লক্ষ্য করা যায়। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ একটা ছোট দেশ হিসাবেও কিন্তু আমরা এটাকে বিচার করতে পারি, যেখানে কিন্তু সবই লক্ষ্য করা যায়। তাহলে দেখো, আমাদের যেমন আমরা ভূপ্রকৃতিটা বিচার করেছিলাম, ভূপ্রকৃতির নিরিখে যেমন পর্বত, মালভূমি, সমভূমি কীভাবে বিন্যস্ত রয়েছে, একই রকমভাবে এই সমস্ত ভূপ্রকৃতির উপর সামঞ্জস্য রেখে কিন্তু জলবায়ুটা বিভিন্ন রকম প্রকৃতির হয়ে থাকে। আমরা দেখো, যখন কোনো একটা জলবায়ু রিপোর্ট যখন আমরা টিভিতে বা কোনো ফোনে যখন দেখি যে বিভিন্ন স্থানের তাপমাত্রা কত, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, তখন আমরা দেখতে পাবো যে কলকাতা বলে যে স্থানটা আছে, যেটা সমুদ্রের নিকটবর্তী, সেখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেমন খুব বেশি বাড়ে না, আবার সর্বনিম্ন তাপমাত্রাটাও কিন্তু খুব বেশি কমে না। আবার যেগুলো তোমার মালভূমি অঞ্চল, যেমন আসানসোল একটা মালভূমি অঞ্চলের মধ্যে এবং শিল্পাঞ্চল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হটস্পট। এখানে কি হয়, সর্বোচ্চ তাপমাত্রাটা অত্যধিক বেশি হয়, আবার শীতকালে তাপমাত্রাটাও কিন্তু অত্যধিক নেমে যায়। তাহলে এখানকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির নয়, চরমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। আর সমভূমি অঞ্চল যেগুলো আছে সেগুলো কি হয়, ওটা না তোমার খুব বেশি তোমার সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের মতো খুব সমভাবাপন্ন প্রকৃতির হয়, আবার মালভূমি অঞ্চলের মতো চরমভাবাপন্ন প্রকৃতির হয়। ওগুলো কি, না শীত না উষ্ণ প্রকৃতির একটা জলবায়ু কিন্তু বিরাজ করে। তাহলে দেখো, পার্বত্য অঞ্চলের জলবায়ু সম্পর্কে তোমাদের বলে দিলাম, মালভূমি অঞ্চলের জলবায়ু তোমাদের বলে দিলাম, সমভূমি অঞ্চলের জলবায়ু কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তাহলে এই পর্বত, মালভূমি, সমভূমি, এই তিনটে প্রকৃতির জলবায়ুর মধ্যে মালভূমি অঞ্চলের জলবায়ু কিন্তু সবথেকে জটিল প্রকৃতির, অর্থাৎ এখানে কিন্তু বসবাস করাটা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, এখানে যেমন উষ্ণতা খুব বেশি, শীতলতা খুব বেশি, পরিবেশ দূষণও খুব বেশি, কিন্তু তবুও মানুষ এখানে কেন বসবাস করে? তার কারণ হচ্ছে খনিজ সম্পদের প্রাপ্তি, শিল্পাঞ্চলের প্রাপ্তি। যখনই খনিজ সম্পদ পাওয়া যায়, সেই খনিজ সম্পদের উপর নির্ভর করে সেই স্থানে কিন্তু ভারী প্রকৃতির শিল্প, যেমন লৌহ ইস্পাত শিল্প, তারপরে তোমার স্পঞ্জ আয়রন শিল্প, সিমেন্ট শিল্প, তাপবিদ্যুৎ, এই সমস্ত বিভিন্ন রকমের শিল্পগুলো কিন্তু গড়ে ওঠে, যার জন্য কিন্তু সেই সমস্ত স্থানে পরিবেশ প্রতিকূল প্রকৃতির হলেও সেখানে কিন্তু মানুষ বসবাস করে। তো যাই হোক, একটা স্বাভাবিক ধারণা আমি তোমাদের দিলাম। এরপরে দেখো, আমরা এবারে জলবায়ু সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা কি, পশ্চিমবঙ্গের জলবায়ুকে একক বায়ু প্রভাবাধীন জলবায়ু বলে কেন? হ্যাঁ, একক বায়ু মানে একটাই বায়ু কিন্তু এখানে প্রভাব বিস্তার করে, সেটা কি বায়ু? সেটা হচ্ছে মৌসুমী বায়ু। তো এই প্রশ্নটার উত্তর দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে, দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের জলবায়ুকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে একটি বায়ু, যার নাম হচ্ছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের প্রায় 90% বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। মৌসুমী বায়ুর কারণেই পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক, অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, ঋতু পরিবর্তন, সকল জলবায়ুগত অবস্থাগুলি মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে পশ্চিমবঙ্গের জলবায়ুকে একক বায়ু প্রভাবাধীন জলবায়ু বলে। হয়েছে? তাহলে দেখো, এখানে একটা হচ্ছে, সেটা হচ্ছে মৌসুমী বায়ু। এবার আমাদের পরের প্রশ্ন হচ্ছে কি, মৌসুমী বায়ু কাকে বলে? তাহলে দেখো, আমরা মৌসুমী বায়ুকে যখন বলছি যে এই বায়ুর দ্বারাই পশ্চিমবঙ্গের জলবায়ু
প্রভাবাধীন বা প্রভাব বিস্তার করে, তাহলে মৌসুমি বায়ু কাকে বলে? তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো মৌসুমি বায়ু কাকে বলে? বলছে মৌসুমি কথাটি কিন্তু আরবি শব্দ মৌসুম থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে ঋতু। অর্থাৎ ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলা হয়। আর একটা কথা বলে রাখি, মৌসুমি বায়ুকে কিন্তু স্থলবায়ু এবং জলবায়ুর বৃহৎ সংস্করণ বলে। তোমরা যদি সাময়িক বায়ুর মধ্যে স্থলবায়ু এবং জলবায়ু পড়ে থাকো, তাহলে দেখবে যে তোমার স্থলবায়ু তোমার প্রবাহিত হচ্ছে তোমার দিনের দিকে, আর জলবায়ু প্রবাহিত হচ্ছে তোমার ভোরের দিকে, ঠিক আছে। আর ঠিক একই রকমভাবে মৌসুমি বায়ুটা কি হচ্ছে, তোমার মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তোমার বর্ষাকালে তোমার আমাদের ভারতবর্ষে ঢুকছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু কিন্তু শীতকালে প্রবাহিত হয়, যার জন্য মৌসুমি বায়ুকে কিন্তু স্থলবায়ু এবং জলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়। আবার মৌসুমি বায়ুকে কিন্তু একটা সাময়িক বায়ুও বলা হয়ে থাকে। তাহলে দেখো বৈশিষ্ট্য কী, বলছে মৌসুমি বায়ু গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নামে পরিচিত। আর শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়, যা উত্তর পূর্ব মৌসুমি বায়ু নামে পরিচিত। 3 নম্বর কি, মৌসুমি বায়ুর আচরণ কিন্তু খামখেয়ালিপনা। বর্ষা কখনো আগে আসে, কখনো পরে আসে। পশ্চিমবঙ্গে উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর পারস্পরিক সংঘর্ষের ফলে ঘূর্ণবাতও সৃষ্টি হয়। তাহলে এইগুলো গেল তোমার মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য। এরপর পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো। অর্থাৎ দেখো আমাদের ভারতবর্ষের জলবায়ুকে যেমন নিয়ন্ত্রণ করে, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের যে জলবায়ু আছে সেগুলি কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলো তোমাকে এখানে জানতে হবে। যেমন ধরো পর্বত, মালভূমি, সমভূমি, তিনটের আমি তোমাদেরকে আলোচনা করলাম, কিন্তু এই তিনটে প্রধান হলেও তার সঙ্গে কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো কিন্তু তোমার জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। তাহলে দেখো প্রথম কি বলছে, যে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য পড়ে এতটুকুই বুঝতে পেরেছি যে জলবায়ুর প্রকৃতি সব জায়গায় একই রকম নয়। একই রকম না হওয়ার কারণ বেশ কয়েকটি বিষয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। প্রথমে হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু আমাদের রাজ্যের জলবায়ুকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতি মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বৃষ্টির 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে। যে বছর মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা বেশি, সে বছর প্রবল বৃষ্টিতে বন্যা বা অনাবৃষ্টিতে খরা দেখা দেয়। এতে মানুষের দুর্ভোগ বাড়ে। তারপর কি আছে, কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা আমাদের রাজ্যের একেবারে মাঝখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। তাই উত্তরবঙ্গে কিছুটা তির্যক সূর্যরশ্মির প্রভাবে জলবায়ু হয়েছে নাতিশীতোষ্ণ, এবং দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে লম্ব রশ্মির কারণে জলবায়ু কিছুটা উষ্ণ। দেখো আমি তোমাদের বলে বোঝাই, আমাদের কর্কটক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর। তাহলে এই দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ, এবং এইখানে এই যে তোমার 23 ডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে 23 ডিগ্রি উল্লেখ করা আছে, 23 ডিগ্রি। তাহলে 23.5 ডিগ্রি মানে এরকম জায়গা দিয়ে মানে তোমার কর্কটক্রান্তি রেখাটা গেছে। আমাদের যে মালভূমি অঞ্চল, পশ্চিমের যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলের উপর দিয়ে তোমার পানাগড় শহরের উপর দিয়ে কিন্তু পানাগড়, আদ্রা, হ্যাঁ, তোমার ওই যে পুরুলিয়া, আদ্রা এই যে আছে, এই অঞ্চলের উপর দিয়ে এরকমভাবে তোমার বিস্তৃত। তাহলে কি হচ্ছে, কর্কটক্রান্তি রেখার উপরে যখন তোমার লম্বভাবে কিরণ করছে তখন কি হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো উষ্ণ হচ্ছে। কিন্তু যখন উত্তরের দিকে তখন কি হচ্ছে, তির্যক প্রকৃতির তোমার সূর্যরশ্মি পড়ছে, যার জন্য এই সমস্ত স্থানে তোমার উষ্ণতাটা বেশি হচ্ছে। আবার এইদিকে তো তোমার এমনিতেই উচ্চতাটা বেশি, যার জন্য এখানে তো শীতল প্রকৃতির মানে পার্বত্য অঞ্চল যেহেতু এখানে তো হয়েই থাকে, তারপরে আবার যখন তির্যক প্রকৃতির হয় তখন কিন্তু তাপমাত্রাটা আরোই কমে যায়। এবার দার্জিলিংটা পার্বত্য অঞ্চল, কিন্তু ধরো আরও যে স্থানগুলো আছে যেমন জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলোর কথা বলা হচ্ছে যেখানে তোমার সূর্যরশ্মিটা মোটামুটি তীর্যকভাবে পড়ছে। এরপর দেখো পরের প্রশ্ন আছে, কর্কটক্রান্তি রেখাটা হলো। তারপর আছে কি, হিমালয় পর্বতের প্রভাব। দেখো আমাদের ভারতের জলবায়ুকেও কিন্তু যেভাবে হিমালয় প্রভাবিত করছে, পশ্চিমবঙ্গের জলবায়ুকেও কিন্তু ঠিক একই রকমভাবে প্রভাবিত করছে। কি বলছে, পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত আছে বলেই এখানে মৌসুমি বায়ু বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। দেখো মৌসুমি বায়ু দু প্রকৃতির হয়, মানে যে মনসুন, টাইম অফ মনসুন যেটা হয় সেটা কিন্তু দুটো বায়ু কিন্তু একটা প্রবেশ করে। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করছে, একটা উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ফলে তোমার এই পশ্চিমঘাট পর্বতের বা দক্ষিণ ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু যে বায়ুটা উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করছে, অর্থাৎ সোজা বঙ্গোপসাগরের ওপর দিয়ে গিয়ে পর্বতে আঘাত হেনে পরে ভারতে ঢুকছে, সেই বায়ুটা কি করছে, উত্তরের পার্বত্য অঞ্চলে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাতটা কিন্তু ঘটিয়ে ফেলছে। ফলে কি হচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে হয়ে যাচ্ছে, এবং যখন ওই বায়ুটা আমাদের দিকে আসছে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে আসছে তখন কিন্তু সেখানে খুব একটা বেশি জলীয়বাষ্প থাকছে না বলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে দেখো কী বলছে, যে পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত আছে বলে মৌসুমি বায়ু বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত হয়। মধ্য এশিয়া থেকে শীতল বায়ু এই বাধা ডিঙ্গিয়ে আসতে পারে না। আবার পার্বত্য অঞ্চল বলেই মাঝে মাঝে শীতকালে তুষার পড়ে।
তারপর দেখো সমুদ্রের প্রভাব, মানে সমুদ্রের অবস্থানের কারণে মেদিনীপুর উপকূল ও সুন্দরবন উপকূল অঞ্চল সারা বছর মনোরম প্রকৃতির হয়, অর্থাৎ সমহাওয়াপন্ন প্রকৃতির জলবায়ু। এর মৃত্তিকার প্রভাব হচ্ছে মালভূমি ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় গ্রীষ্মকালে এখানে উষ্ণতা খুব বাড়ে। মালভূমি মানে আমাদের যে পশ্চিমে যে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল যেগুলো আছে, আমাদের পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এগুলো কিন্তু তোমার ওই মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। তাই গ্রীষ্মের দুপুরে লু বয়। ল্যাটেরাইট মাটির কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কিছুটা চরম। কালবৈশাখীর উৎপত্তির পিছনেও রয়েছে ল্যাটেরাইট মাটির পরোক্ষ ভূমিকা। তাহলে এই বিষয়গুলো তোমার আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রথম যে জলবায়ু সেটা হচ্ছে মৌসুমী বায়ুর অত্যধিক প্রভাব। প্রথম যে বৈশিষ্ট্যটা, মৌসুমী বায়ু কিন্তু এখানে প্রভাব বিস্তার করছে। কী বলছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। এই রাজ্যের বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, ঋতু পরিবর্তন সকল জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুই কি, ঋতু পরিবর্তন। তাহলে এখান থেকে মৌসুমী বায়ু আসা যাওয়ার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের 4টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত, চক্রাকারে আসে। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই যে 4টে ঋতু আছে, কিভাবে তোমরা মনে রাখবে যে কোন কোন মাস, আমাদের তো 12টা মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাস। এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীতটা কীভাবে মনে করবে? প্রথমে দেখো আমি বলি 4-2-3, ঠিক আছে, এইটা মনে রাখবে 4-2-3। তাহলে টাইম অফ মনসুন হচ্ছে জুন জুলাই, বুঝতে পারছো? টাইম অফ মনসুন হচ্ছে তোমার জুন জুলাই, যেটাকে আমাদের মনে রাখতে হবে মৌসুমী বায়ু। টাইম অফ মনসুন যদিও পুরোটাই মৌসুমী বায়ু, কিন্তু টাইম অফ মনসুন হচ্ছে যে বায়ুটা আমাদের ভারতে বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখো এখানে যে 4 লেখা আছে, 4টা হচ্ছে তোমার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস হচ্ছে তোমার টাইম অফ মনসুন। তারপরে অক্টোবর আর নভেম্বর, এটা হচ্ছে তোমার 2। তারপরে 3টা হচ্ছে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে এটা হচ্ছে তোমার বর্ষা, এটা হচ্ছে তোমার শরৎ, এটা হচ্ছে শীত। তাহলে বাকি কি রইল? মার্চ থেকে 4 আর 2 6 আর 3 6 আর 3 9, তাহলে আর 3 মাস রইল, 4 2 6 9, আর 3 মাস রইল। এই 3 মাস কি তোমার ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে। তাহলে মার্চ থেকে মে পর্যন্ত এটা হচ্ছে তোমার গ্রীষ্ম। তাহলে দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত ভাগ হয়ে গেল। তাহলে শুধুমাত্র 4-3টা মনে রাখবে, আর জুন থেকে সেপ্টেম্বর মানে জুনটা মনে রাখবে যে তোমার বর্ষার টাইম অফ মনসুন বা বাস্ট অফ মনসুনটা কিন্তু এই জুন মাসেই হয়ে থাকে। তাহলে 4-3টা যদি মনে রেখে থাকো, তাহলে কিন্তু জুনটা তোমার যদি মনে থাকে যে 4 মানে আমাদের টাইম অফ মনসুন মানে জুন, কেন এটা তোমার পরীক্ষাতে প্রায়ই আসে বাস্ট অফ মনসুন বা টাইম অফ মনসুন। তাহলে টাইম অফ মনসুন বা বাস্ট অফ মনসুন কিন্তু এই 4 মাসে হয়ে থাকে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এটা হচ্ছে বর্ষাকাল, তারপরে 2 মাস হচ্ছে তোমার শীতকাল, তারপরে 3 মাস হচ্ছে তোমার তারপরে 2 মাস হচ্ছে শরৎকাল, তারপরে 3 মাস হচ্ছে তোমার শীতকাল, আর তারপরে 3 মাস হচ্ছে তোমার গ্রীষ্মকাল। তাহলে এইটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঋতু বৈচিত্র্যটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে এটা হলো ঋতু পরিবর্তন। এরপরে কি আছে? বিপরীতমুখী বায়ু, অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনকালে এই রাজ্যে বায়ু প্রবাহ দক্ষিণ থেকে উত্তরমুখী এবং প্রত্যাগমনকালে উত্তর থেকে দক্ষিণমুখী হয়। তারপরে 4 নম্বর হচ্ছে তোমার আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু জলীয় বাষ্প নিয়ে এই রাজ্যে ঢোকে। তাহলে যখন গ্রীষ্মকালে তোমার বায়ুটা প্রবেশ করছে, তখন কোন দিক থেকে প্রবেশ করছে? দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবেশ করছে। এই দেখো, এই যে তোমার মৌসুমী বায়ু আছে, আমাদের পশ্চিমবঙ্গ যেটা আছে এই দিকটা অংশ, আর এই দিকে তোমার যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব অংশটা সোজা গিয়ে তোমার এই পর্বত আঘাত এনে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং তারপরে যখন এদিকে আসছে তখন কিন্তু সেখানে জলীয় বাষ্প খুব একটা থাকছে না, কিন্তু দক্ষিণ পশ্চিম যে বায়ুটা আছে সেটা কিন্তু তোমার জলীয় বাষ্প নিয়ে তোমার ঢুকছে, অর্থাৎ জলীয় বাষ্প থাকে। তাই গ্রীষ্মকাল এখানে উষ্ণ আর্দ্র, শীতকাল এখানে থেকে মৌসুমী বায়ু ফিরে, যার ফলে বাতাস কিন্তু আর্দ্রতাহীন এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাই কিন্তু তোমার পর্বতে বৃষ্টিপাত ঘটিয়ে আবার ফিরে আসে। তাহলে যেহেতু বৃষ্টিপাত হয়ে যায়, তাই ফিরে আসার সময় কিন্তু তাতে কিন্তু কোনো জলীয় বাষ্প থাকে না, তাই শুষ্ক প্রকৃতির হয়। তারপর দেখো অসম বৃষ্টিপাতের বন্টন। এ রাজ্যে বৃষ্টিপাত কিন্তু সব স্থানে সমান নয়। হিমালয় পার্বত্য এবং তরাই ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত খুব বেশি, প্রায় 300 থেকে 500 সেন্টিমিটার। দক্ষিণবঙ্গে 150 থেকে 175 সেন্টিমিটার। পশ্চিমে পুরুলিয়া এবং সংলগ্ন মালভূমিতে 100 থেকে 125 সেন্টিমিটার। তারপরে দেখো 6 নম্বর হচ্ছে জলবায়ুগত তারতম্য। হচ্ছে পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও জলবায়ু তুন্দ্রা প্রকৃতির হয়েছে। উপকূল সংলগ্ন অঞ্চলের জলবায়ু মনোরম নাতিশীতোষ্ণ প্রকৃতির, আবার পুরুলিয়ার জলবায়ু বেশ কিছুটা চরম প্রকৃতির। এরপর দেখো স্থানীয় বায়ুর প্রভাব। গ্রীষ্মকালে কালবৈশাখীর প্রভাবে মাঝে মাঝে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়। শীতকালে মাঝে
মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মুখভার করে থাকে এবং পরপর 2-3 দিন ধরে বিরক্তিকর ঝিরঝিরে বৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার স্থানীয় বায়ু প্রভাব। তাহলে এতদূর পর্যন্ত তোমার আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য এগুলো আমরা জানতে পারলাম। এখানে কিছু কিছু কথা যেমন কালবৈশাখী এগুলো আমি পরে আলোচনা করছি, তারপর পশ্চিমী ঝঞ্ঝা এগুলো কি আমরা পরে কিন্তু আলোচনা করছি। তাহলে এটা গেল তোমার বৈশিষ্ট্য। এরপর আছে কি পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য বর্ণনা করো, অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতুগত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তাহলে ঋতুগত বৈশিষ্ট্য বা ঋতু বৈচিত্র্য, আমি তোমাদের ঋতু বৈচিত্র্য বোঝানোর আগে বলে দিলাম যে 4-2-3 যে ফর্মুলাটা আছে ওটা একটু মনে করবে। এবার ঋতু বৈচিত্র্য বর্ণনা করার সময় শুধুমাত্র মাসগুলো বসালেই কিন্তু হয়ে যাবে। দেখো প্রথমেই পশ্চিমবঙ্গের প্রধানত 4টি ঋতুর প্রাধান্য দেখা যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। এবারে গ্রীষ্মকালটা কি? গ্রীষ্মকাল তোমরা এই দেখো এখানে আমি তোমাদের দেখিয়েছিলাম গ্রীষ্মকাল কোন কোন মাস হচ্ছে, তাহলে মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে তোমার গ্রীষ্মকাল। তাহলে ঠিক একই রকম এখানে দেখো তাই লেখা থাকবে, পশ্চিমবঙ্গে মার্চের শেষ থেকে তোমার জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, তুমি মে মাস পর্যন্ত করবে তাহলেই হবে। এখানে মার্চ টু মে করবে, জুন টুন করার দরকার নেই, মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মকাল চলে। গ্রীষ্মকালের প্রকৃতি কি? গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল উষ্ণ এবং তাপপ্রবাহ যুক্ত হয়। এর বৈশিষ্ট্য কি? বলছে প্রবাহিত বায়ু, বলছে এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বায়ুর চাপ, এই সময় বায়ুতে নিম্নচাপ বিরাজ করে, বাতাসে আর্দ্রতা কম থাকে। উষ্ণতা মে মাসে পশ্চিমবঙ্গের উষ্ণতম মাস, অর্থাৎ সব থেকে বেশি উষ্ণতা কিন্তু এই সময় থাকে। এবার উষ্ণতা কত থাকে? বলছে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের গড় উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। আসানসোলে 40 ডিগ্রি এর বেশি এবং পুরুলিয়ায় 45 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়। আবার দার্জিলিংয়ে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অবস্থান করে, যেহেতু পার্বত্য অঞ্চল। বৃষ্টিপাত, এই সময় মাঝে মাঝে বিকালে কালবৈশাখী ঝড়ের প্রভাবে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। খরা, বলছে খুব বেশি গরমে বাঁকুড়া, বীরভূম ইত্যাদি স্থানে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার গ্রীষ্মকাল। এরপরে কি আছে? বর্ষাকাল। তাহলে বর্ষাকালটা কোন কোন মাস ধরে হচ্ছে? দেখো এখানে বর্ষাকাল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হচ্ছে তোমার বর্ষাকাল। তাহলে এটা তোমার বসাবে, বর্ষাকাল বলছে পশ্চিমবঙ্গে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, দেখো এখানে ঠিকই লেখা আছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালের প্রকৃতি কি? এই সময় বেশিরভাগ স্থানে বর্ষণ সিক্ত থাকে, মাঝে মাঝে অস্বস্তিকর গরম অনুভূত হয়। এর বৈশিষ্ট্য কি? এই সময় তোমার আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বায়ুচাপের আর্দ্রতা বলছে কি এই সময় বায়ুতে নিম্নচাপ বজায় থাকে, বাতাসে আর্দ্রতা থাকে সর্বাধিক। আর সবচেয়ে বর্ষণ সিক্ত মাস মানে জুলাই মাসে বর্ষণ সিক্ত মাস। আর উষ্ণতা কি? এই সময় উষ্ণতা 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি, তবে কখনো খুব বর্ষণ হলে 5 ডিগ্রি সেলসিয়াস মতো কমে যায়। ঠিক আছে, যেহেতু বৃষ্টিপাত হয় তাই তাপমাত্রাটা কিন্তু খুব বেশি বাড়তে দেয় না। এরপর বৃষ্টিপাত বলছে যে বার্ষিক গড় বৃষ্টিপাত 175 সেন্টিমিটার, তবে অঞ্চলভেদে পার্থক্য হয়। যেমন পার্বত্য অঞ্চলে প্রায় 400 সেন্টিমিটার এবং উপকূলীয় অঞ্চলে 200 সেন্টিমিটার, মালভূমি অঞ্চলে 100 থেকে 125 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। আর প্রকৃতির ঝঞ্ঝা কি? এই সময় তোমার সাইক্লোন বা নিম্নচাপজনিত ঘূর্ণবাত মাঝে মধ্যে দেখা যায়। বন্যা, কোথাও মাত্রাতিরিক্ত বর্ষণ হলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এটা সাধারণত পার্বত্য অঞ্চলে বেশি হয়, অর্থাৎ উত্তরে যে পার্বত্য অঞ্চল আছে সেখানে কিন্তু বেশি হয়ে থাকে। এরপর দেখো গ্রীষ্ম হলো, বর্ষা হলো, এবারে শরৎকাল। তাহলে শরৎকাল আমি কোন কোন মাস জুড়ে তোমাদের দেখালাম। দেখো শরৎকালটা হচ্ছে তোমার আমাদের এই যে 2 অর্থাৎ অক্টোবর নভেম্বর, এই দুটো হচ্ছে তোমার শরৎকাল। দেখো তাই লেখা থাকবে অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে পশ্চিমবঙ্গে শরৎকাল চলে। শরৎকালের প্রকৃতি কি? ওই শরৎকালে উষ্ণতার তেজ প্রবল না হলেও গরম ভাব থাকে, মিঠে রোদ, মৃদুমন্দ বাতাস এবং আকাশে সাদা মেঘের মতো উপস্থিতি লক্ষ্য করা যায়। পেঁজা তুলোর মতো যে বৈশিষ্ট্যটা আকাশে থাকে সেটা কিন্তু শরৎকালে হয়ে থাকে, যার জন্য শরতের মেঘ কথাটা আমরা ব্যবহার করি। এর বৈশিষ্ট্য কি? বলছে এই সময় প্রত্যাবর্তনকারী স্বল্প আর্দ্র মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বায়ুর চাপ, এই সময় বায়ুতে উচ্চচাপ বিরাজ করে। আর্দ্রতা বলছে এই সময় বায়ুর আর্দ্রতা কমতে থাকে। উষ্ণতা বলছে এই সময় উষ্ণতা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। বৃষ্টিপাত কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করার সময় আশ্বিনের ঝড়ের মাধ্যমে কিছুটা বৃষ্টিপাত ঘটায়। দেখো এইগুলো সম্পর্কে আমি আলোচনা করছি, এখন শুধুমাত্র পড়ে দিয়ে যাই। আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, কালবৈশাখী, এগুলো কি এগুলো আমি আলোচনা করছি। প্রাকৃতিক ঝঞ্ঝা বলছে এই সময় প্রাকৃতিক ঝঞ্ঝা হচ্ছে আশ্বিনের ঝড়। এবারে শীতকাল। তাহলে শীতকালটা কোন কোন মাস জুড়ে আছে? দেখো শীতকাল আছে তোমার ডিসেম্বর টু ফেব্রুয়ারি, অর্থাৎ 3 মাস জুড়ে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে তোমার শীতকাল। ঠিক আছে, এটাই দেখো এখানে থাকবে যে পশ্চিমবঙ্গে ডিসেম্বর থেকে
ফেব্রুয়ারি পর্যন্ত তোমার শীতকাল চলে। শীতকালের প্রকৃতি কি, যে সমভূমি অঞ্চলে বেশিরভাগ স্থানেই সহনশীল ঠান্ডা পড়ে, সকালবেলা রৌদ্রোজ্জ্বল হয়, তবে উপকূলীয় অঞ্চলে কুয়াশা থাকে এবং পার্বত্য অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। এই সময়কার বৈশিষ্ট্যটা কি দেখো, বলছে প্রবাহিত বায়ু, বলছে এই সময় শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, বায়ুর আর্দ্রতা কিন্তু খুব কম থাকে। বায়ুর চাপ কি, এই সময় বায়ুতে উচ্চচাপ বিরাজ করে, যেহেতু শীতল, হ্যাঁ, যখন উষ্ণ হয় তখন নিম্নচাপ বিরাজ করে, যখন শীতল হয় তখন কিন্তু উচ্চচাপ বিরাজ করে। এবং বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাওয়া, অর্থাৎ শীতল স্থান থেকে উষ্ণ স্থানের দিকে বয়ে যাওয়া। তারপর কি উষ্ণতা, বলছে মোটামুটিভাবে সারা পশ্চিমবঙ্গে গড় উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে বর্ধমান, বীরভূম ইত্যাদি জেলায় উষ্ণতা 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে। যেহেতু মালভূমি অঞ্চল, এখানে চরম ভাবাপন্ন প্রকৃতির হবে, এখানে উষ্ণতাটাও যেমন বেশি, শীতটাও কিন্তু সেরকম বেশি হয়। দার্জিলিংয়ে 3 থেকে 5 ডিগ্রি উষ্ণতা থাকলেও মাঝে মধ্যে তা হিমাঙ্কের নিচে নামে। এবার বৃষ্টিপাত, বলছে পশ্চিমবঙ্গের শীতকাল মূলত বৃষ্টিহীন, তবে মাঝারি ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টিপাত হয়। তুষারপাত, বলছে দার্জিলিং পার্বত্য অঞ্চলে শীতকালে তুষারপাত ঘটে। পশ্চিমী ঝঞ্ঝা, এই সময় পশ্চিমী ঝঞ্ঝা নামক প্রাকৃতিক ঝড়ের প্রাদুর্ভাব ঘটে। তাহলে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু শীতকালে হয়। দেখো কতগুলো বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিই। পশ্চিমী ঝঞ্ঝা যেটা হয় সেটা শীতকালে, শরৎকালে হয় আশ্বিনের ঝড়, এগুলো কিন্তু দুর্যোগ এক একটা করে, বুঝতে পারছো। গ্রীষ্মকালে হয় কালবৈশাখী। তাহলে প্রত্যেকটা ঋতুতে কিন্তু একটা একটা করে দুর্যোগ কিন্তু তোমার হয়ে থাকে। গ্রীষ্মকালে হচ্ছে তোমার কালবৈশাখী, বর্ষাকালে তোমার বন্যা হচ্ছে, এই সময় অন্য কিছু হয় না, বন্যাটা হচ্ছে এখানকার প্রাকৃতিক দুর্যোগ। আর শরৎকালের তোমার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তোমার আশ্বিনের ঝড়, এবং শীতকালে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ এই যে 4টে ঋতু আছে, 4টে ঋতুতে 4টে মানে তোমার দুর্যোগের কথা আমি তোমাদের বললাম। এরপর দেখো কি আছে, ঋতুবন্ধন হলো। এবার দেখো যে ছোট ছোট কালবৈশাখী কাকে বলে, লু কাকে বলে, এগুলো আমি তোমাদের বলি। এবার কালবৈশাখী বা নর ওয়েস্টার বলতে কি বোঝো, তাহলে কালবৈশাখীর অপর নাম হচ্ছে নর ওয়েস্টার। তাহলে দেখো কি বলছে, গ্রীষ্মের প্রবল উষ্ণতায় ল্যাটেরাইট সমৃদ্ধ মালভূমিতে, এটা কিন্তু মালভূমি অঞ্চলে বেশি দেখা যায়, মালভূমিতে ছোট ছোট অথচ শক্তিমান নিম্নচাপের সৃষ্টি হয়। যেহেতু হঠাৎ করে সেখানে তাপমাত্রাটা কমে যায় ভূপ্রকৃতির জন্য, সেখানে কিন্তু নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এর প্রভাবেই উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঝড় বৃষ্টি হয়, এটি কালবৈশাখী। উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এটি ইংরেজিতে নর ওয়েস্টার নামে পরিচিত। এই কালবৈশাখী আমাদের অনেক ক্ষতি করে ঠিকই, তবে সেদিন কালবৈশাখী হয়, তারপর উষ্ণতা 1 লাফে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় এবং স্বস্তি আনে। কালবৈশাখীর বৃষ্টি পাট চাষে সাহায্য করে। তাহলে এটা গেল তোমার কালবৈশাখী। এরপর কি আছে দেখো, কালবৈশাখীর পরে আমাদেরকে জানতে হবে লুটা কি। তাহলে লু কথাটা আমরা কিন্তু ব্যবহার করি যখন অত্যধিক উষ্ণ বাতাস বয়, তখন সেটাকে আমরা লু বলে থাকি। যখন দুপুরবেলাতে উষ্ণ বাতাস বয় সেটাকে আমরা বলি লু, বা অনেক সময় বলি লু লেগে গেছে, অর্থাৎ অত্যধিক গরমের জন্য যখন শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তখন সেটাকে লু লেগে যাওয়া বলে। তাহলে লু হলো এক ধরনের গরম প্রবল বাতাস, তবে ঝড় নয়। লু দিনের বেলা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বয়। লু প্রবাহকালে বাইরে বেরোতে গেলে চোখ মুখ ঢাকা রাখতে হয়। ভারতের রাজস্থান, দিল্লি, গুজরাট এবং অঞ্চলে এবং গ্রীষ্মকালে প্রতিদিন লু বয়। আমাদের রাজ্যের মালভূমিতে মাঝে মাঝে লু বয়ে থাকে। তাহলে এটা গেল লু। এরপর আছে দেখো কি ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশনের অপর নাম হচ্ছে নিম্নচাপ। আমরা দেখবে কথাটা ব্যবহার করি যে নিম্নচাপ এসেছে। নিম্নচাপ হলে কি হয়, নিম্নচাপ হলে তোমার একটানা বৃষ্টি হয়, সূর্য ওঠে না, 2 দিন 3 দিন ধরে মানে খুব বেশি বৃষ্টিপাতও হয় না, আবার কমও হয় না, সারাদিন মানে টিপ 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 করে লেগেই থাকে, এটাকে ডিপ্রেশন বা নিম্নচাপ বলে। তাহলে এই জিনিসটা কি দেখো, সমুদ্রের সৃষ্ট গভীর নিম্নচাপে একটানা মাঝারি থেকে প্রবল বর্ষণ হলে সেটিকে ডিপ্রেশন বলে। এতে ঝড় হয় না, বর্ষা এবং শরৎকালে এটির প্রবাহ ঘটে থাকে, বর্ষা এবং শরৎকালে এটা হয়। তারপরে দেখো কি আছে, আশ্বিনের ঝড়টা কি। তাহলে আশ্বিনের ঝড়টা কি দেখো, এটি সৃষ্টি হয় সমুদ্রে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে। এই ঘূর্ণাবর্ত অতি ভয়ঙ্কর ঝড়েরও সৃষ্টি করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে প্রতি বছরই এর প্রভাব দেখা যায়। 2013 সালে অক্টোবরের ফাইলিন ঝড় এরূপ একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। পশ্চিমবঙ্গে এই ঝড়ই হলো তোমার আশ্বিনের ঝড়। তাহলে এটা গেল তোমার আশ্বিনের ঝড়টা কি। এরপর দেখা যাচ্ছে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা জিনিসটা কি। পশ্চিমী ঝঞ্ঝা কখন হয়, শীতকালে হয়। তাহলে যেহেতু পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে তাই একে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝামেলা বলা হয়। কি বলছে, সুদূর ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এই ভূমধ্যসাগরটা কি বলতো, ভারত বা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ আমরা যদি ম্যাপটা দেখি তাহলে ভূমধ্যসাগর যেটা আছে সেটা কিন্তু তোমার এই ভারতের পশ্চিম দিকে বা আমাদের পশ্চিমবঙ্গেরও পশ্চিম দিকে কিন্তু অবস্থিত। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত
ঘূর্ণাবর্তের প্রভাবে সমগ্র উত্তর ভারত এবং মাঝে মাঝে পশ্চিমবঙ্গের আকাশে মেঘে ঢেকে যায় এবং একটানা ঝিরঝিরে বৃষ্টি হয়। শীতকালীন শান্ত আবহাওয়া পশ্চিম দিক থেকে আগত নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের প্রভাবে বিঘ্নিত হয় বলেই এটিকে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই কিন্তু তোমার ওই পাঞ্জাবের দিকে গম চাষটা ভালো হয়। এরপর দেখো কি আছে, মৌসুমি বিস্ফোরণ জিনিসটা কি। তাহলে মৌসুমি বিস্ফোরণ আমি তোমাদেরকে যখন ঋতু বৈচিত্র্য পড়লাম তখনই মৌসুমি বিস্ফোরণ কথাটা বললাম, যেটা জুন জুলাই মাসটা মনে রাখলে পরে কিন্তু মৌসুমি বিস্ফোরণটা লেখা যাবে। তাহলে কি দেখো মৌসুমি বিস্ফোরণ জিনিসটা কি বলছে, গ্রীষ্মকালের শেষে মূলত মে মাসে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে এটা তোমরা কিন্তু মেটে লেখার দরকার নেই, আমি জুন বলেছি, তোমরা জুনই লিখো, কোনো অসুবিধা নেই। এটা জুন মাস লিখতে পারো। উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়, ফলে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বায়ুর আগমনের ফলে আকস্মিকভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালের সূচনা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই আকস্মিক বর্ষণকে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। তাহলে জুন জুলাই মাসে কিন্তু মৌসুমী বিস্ফোরণ হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার মৌসুমী বিস্ফোরণ। এরপর কি আছে দেখো, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয় কেন। তাহলে দেখো পশ্চিমবঙ্গে কিন্তু গ্রীষ্মকালটা হচ্ছে আর্দ্র এবং তোমার শীতকালটা হচ্ছে শুষ্ক। তার কারণটা কি? তার কারণটা নিশ্চয়ই জানো যে গ্রীষ্মকালে তোমার দক্ষিণ পশ্চিম জলীয়বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে তোমার আর্দ্র, আর শীতকালে যেহেতু ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ফিরে আসে তাতে জলীয়বাষ্প থাকে না, তাই সেটা হচ্ছে শুষ্ক। গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ে বলে সমুদ্র থেকে জলীয়বাষ্প প্রবেশ করে এবং মাঝে মাঝে কালবৈশাখী হয়, ফলে আর্দ্রতা বাড়ে। বর্ষাকালে মৌসুমী বায়ু প্রবেশের কারণে আর্দ্রতা খুব বেশি। শীতকালে স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে বয়ে যায়। হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসে, বায়ু সমুদ্রের উল্টো দিক থেকে আসে বলে জলীয়বাষ্প থাকে না, তাই শীতকাল এখানে শুষ্ক প্রকৃতির হয়। তাহলে হয়ে গেল এই প্রশ্নের উত্তরটা। এরপর দেখো কি আছে, বলছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যের অথবা পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যের বিবরণ দাও। অর্থাৎ দেখো প্রথমেই আমরা প্রশ্নটা শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গকে বলা হয় এক বায়ুর প্রভাবাধীন জলবায়ু। হ্যাঁ, এখানে মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায়। তো মৌসুমী বায়ুর প্রভাবটা আলাদা করে এখানে যদি আসে তাহলে কী কী লিখতে হবে। প্রথমে বলছে ঋতু পরিবর্তনের প্রভাব। বলছে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপরই এই রাজ্যে ঋতু পরিবর্তন, আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে 4টি ঋতুতে ভাগ করা হয়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। হ্যাঁ, 2 নম্বর কি, বৃষ্টিপাতের ওপর প্রভাব। মানে পশ্চিমবঙ্গে মোট বৃষ্টির 90% ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয়বাষ্প কম থাকে বলেই বৃষ্টিহীন। 3 নম্বর কি, অনিশ্চিত এবং অনিয়মিত ও অসম বৃষ্টি। মানে মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ার কারণেই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনিশ্চিত এবং অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা, আবার কখনো কম বৃষ্টিপাতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টিপাত হয়। তাই হিমালয় অঞ্চলের বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেন্টিমিটার, সেখানে পুরুলিয়াতে 100 থেকে 125 সেন্টিমিটার। তারপরে কি আছে, আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর পরিমাণ জলীয়বাষ্প আনে বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির, এবং শীতকালে প্রত্যাগমনকালে এই বায়ু জলীয়বাষ্প থাকে না বলে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। তারপর দেখো বায়ু প্রবাহ। বলছে মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তরের দিকে বয়ে যায় এবং প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্র দিকে বয়ে যায়। উষ্ণতার প্রভাব। বলছে মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশে মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলে উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলেই গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। তাহলে এটা গেল তোমার এখানে মৌসুমী বায়ুর প্রভাব। এরপরে আমাদের পড়তে হবে পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব। তাহলে হিমালয় পর্বত যেটা আছে, সেই হিমালয় পর্বত যেমন আমাদের ভারতের জলবায়ুকে প্রভাবিত করে, আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু সমানভাবে প্রভাবিত করছে। হ্যাঁ, দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয় পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ও কালিম্পং জেলা এবং সংলগ্ন নেপাল, সিকিম ও ভুটানের হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যেমন বৃষ্টিপাত সংগঠন, আমাদের স্থলভাগে যে কোনো স্থানে স্থলভাগে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের মধ্যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিন্তু সব থেকে বেশি হয়, আর জলভাগে পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত। তাহলে প্রথমে বৃষ্টিপাত সংগঠন বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে
প্রচুর শৈলক্ষেপ বৃষ্টি ঘটায়। যেমন হিমালয়ের পাদদেশে অবস্থিত আলিপুরদুয়ার জেলার বক্সার দুয়ারে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হয়। তারপরে অর্থাৎ এই বক্সার দুয়ারটা বুঝতে পেরেছো, সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তারপরে হচ্ছে তাপমাত্রার নিয়ন্ত্রক, ওই যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে। দার্জিলিং হিমালয়ের উচ্চতা বেশি হওয়ায় এখানে সারা বছর তাপমাত্রা কম থাকে। শীতকালে গড় তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় পর্বতের অবস্থানের জন্যই দার্জিলিং পশ্চিমবঙ্গের শীতলতম জেলা। এরপর কি আছে, তীব্র শীত থেকে রক্ষা বলছে মধ্য এশিয়ার সাইবেরিয়ার অতি শীতল বায়ু দার্জিলিং হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়, ফলে পশ্চিমবঙ্গ তীব্র শীতলতার হাত থেকে রক্ষা পায়। তারপর কি শীতল বাতাস, শীতকালে উত্তরের হিমালয় অঞ্চল থেকে মৃদু শীতল বাতাস দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হতে থাকে, ফলে শীতের প্রকোপ বৃদ্ধি পায়। 5 নম্বর কি আছে, তুষার আবৃত পর্বতশৃঙ্গ বলছে অধিক উচ্চতার কারণে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের কিছু অঞ্চলে তুষারপাত হয়, ফলে পর্বত শৃঙ্গগুলি তুষার আবৃত থাকে। তারপর হচ্ছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বলছে পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় অঞ্চলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার কারণে এবং শীতল প্রকৃতির জলবায়ুর কারণে প্রায় সারা বছরই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে। সুতরাং উপরিক্ত কারণগুলি থেকে বোঝা যায় যে হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করছে। তাহলে এটা গেল তোমার হিমালয়ের প্রভাব। এরপর দেখো এখানে বলেছে পশ্চিমবঙ্গের পর্বত, মালভূমি এবং উপকূলের জলবায়ুর একটা তুলনামূলক বৈশিষ্ট্য। আমাদের তাহলে সাধারণত তো এই 3টে প্রকৃতির ভূপ্রকৃতি দেখা যায়, পর্বত, মালভূমি এবং সমভূমি। তো এখানে উপকূল যেটা আছে এটা কিন্তু তোমার সমভূমি অঞ্চলের প্রতিরূপ, অর্থাৎ উপকূলের সমভূমি বলেও কিন্তু একটা ভূপ্রকৃতিক ভাগ কিন্তু পশ্চিমবঙ্গে আছে। তো দেখো পার্বত্য অঞ্চল কি, শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তরাংশ কিছু এলাকা এই প্রকৃতির জলবায়ুর অন্তর্গত পশ্চিমবঙ্গের। আর মালভূমি অঞ্চল বলছে পুরুলিয়া জেলা সহ পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়া জেলা পশ্চিমাংশ এই প্রকৃতির জলবায়ুর অন্তর্গত। আর উপকূল কি বলছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এই প্রকার জলবায়ুর অন্তর্গত। এরপর দেখো পর্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির, মালভূমি অঞ্চলের চরমভাবাপন্ন প্রকৃতির, কিন্তু উপকূল অঞ্চলের জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির, যার জন্য আমরা দীঘা, কাঁথি এগুলো ঘুরতে যাই, যেহেতু এখানে উপকূল অঞ্চল। তারপর দেখা হচ্ছে গ্রীষ্মকালে গড় উষ্ণতা 16 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুবই কম। আর গ্রীষ্মকালে মালভূমি অঞ্চলের উষ্ণতা সব থেকে বেশি 45 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন হচ্ছে 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। সেই জায়গায় উপকূল অঞ্চলে দেখো গ্রীষ্মকালে খুব বেশি বাড়ছে না, 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালেও খুব বেশি কমছে না, 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য অঞ্চলে এই অঞ্চলে বৃষ্টি বেশি হয়, প্রায় 400 থেকে 500 সেন্টিমিটার। মালভূমি অঞ্চলে সব থেকে কম 100 থেকে 125 সেন্টিমিটার। উপকূল অঞ্চলে মাঝারি প্রকৃতির হয় 175 থেকে 200 সেন্টিমিটার। এরপর দেখো পার্বত্য অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী, কিন্তু তোমার গ্রীষ্মকাল হচ্ছে ক্ষণস্থায়ী। আবার মালভূমি অঞ্চলে শীতকাল বেশি শীতল, আবার গ্রীষ্মকালে বেশি গরম, অর্থাৎ চরম ভাবাপন্ন প্রকৃতির। তার উপকূল অঞ্চলে হচ্ছে মৃদু শীতকাল এবং গ্রীষ্মের প্রখরতা কম। এরপর দেখো বলছে পার্বত্য অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, আর মালভূমি অঞ্চলে কি হয় পরিচলন বৃষ্টিপাত হয়, তবে কালবৈশাখীর ফলে ঘূর্ণ প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে, এটা গ্রীষ্মকালে হয়। আর উপকূল অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় এবং আশ্বিনে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হয়ে থাকে। পার্বত্য অঞ্চলে বর্ষাকাল বেশি দিন স্থায়ী হয়, এখানে বর্ষাকাল কম দিন স্থায়ী হয়। উপকূল অঞ্চলেও কিন্তু বর্ষাকালের স্থায়িত্ব মাঝারি প্রকৃতির। পার্বত্য অঞ্চলে বায়ুর শীতলতা থাকায় ঘূর্ণবাতের প্রভাব নেই, আর মালভূমি অঞ্চলে কিন্তু কালবৈশাখীর সময় ঘূর্ণবাদজনিত ঝড় হয়। আর উপকূল অঞ্চলে বঙ্গোপসাগরে প্রায়ই ঘূর্ণবাদজনিত ঝড় বৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে সারা বছর শীতল বায়ু প্রবাহিত হয়, আর মালভূমি অঞ্চলে লু নামক উষ্ণবায়ু প্রবাহিত হয়। আর সমুদ্রে কিন্তু স্থলবায়ু এবং সমুদ্র বায়ু এবং মৌসুমী বায়ুর প্রভাব বেশি। পার্বত্য অঞ্চল হচ্ছে আর্দ্রতা বেশি, প্রায় 70 থেকে 90%। আর মালভূমি অঞ্চলে শীতকালে আর্দ্রতা কম 55% এবং বর্ষাতে আর্দ্রতা বেশি 90%। আর উপকূল অঞ্চলে আর্দ্রতা মাঝারি ধরনের। এরপর দেখো পার্বত্য অঞ্চলে সারা বছরই কুয়াশা থাকে, মালভূমি অঞ্চলে শরৎ এবং শীতকালে কুয়াশা থাকে, এবং উপকূল অঞ্চলে শীতকালে কুয়াশা দেখা যায়। তাহলে এটা গেল তোমার এই 3টে প্রকৃতির জলবায়ুর মধ্যে তুলনা। আর একটা জলবায়ু আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের জলবায়ু। তাহলে সুন্দরবন অঞ্চলটা আমাদের ওই উপকূল জলবায়ু প্রকৃতিরই। তো সুন্দরবন অঞ্চলের জলবায়ু দেখো কীরকম, বলছে সমভাবাপন্ন প্রকৃতির। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা গ্রীষ্মকালে এখানকার গড় তাপমাত্রা প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে গড় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বলছে এই অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত 175 থেকে 200 সেন্টিমিটার। যেহেতু সমুদ্র উপকূলবর্তী বলে বৃষ্টিপাতটা কিন্তু মাঝারি ধরনের হয়। পার্বত্য অঞ্চলের মতো খুব বেশি হয় না, আবার মালভূমি অঞ্চলের মতো খুব কমও হয় না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বর্ষাকালে এবং গ্রীষ্মকালে বেশি থাকে। এখানে গ্রীষ্মকালে কালবৈশাখী ও শরৎকালে
গ্রীষ্মকালে আশ্বিনের ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এছাড়া বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে এখানে মাঝে মাঝে ঘূর্ণিঝড় কিন্তু হয়ে থাকে। তাহলে এটা গেল সুন্দরবন অঞ্চলের জলবায়ু। এরপর দেখা বলছে পশ্চিমবঙ্গের মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব লেখো। অর্থাৎ আমাদের যে ঋতু পরিবর্তন হয় মানব জীবনে এই ঋতু পরিবর্তন কীরকম প্রভাব বিস্তার করে, অর্থাৎ আমাদের ঋতুর সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রার কী পরিবর্তন হয়। যেমন শীতকালে ধরো আমরা সোয়েটার পরছি, গ্রীষ্মকালে হালকা জামা পরছি, শীতকালে ঠোঁটে ভ্যাসলিন ব্যবহার করছি, গ্রীষ্মকালে পাউডার ব্যবহার করছি, এই সবগুলো বলছে আমাদের জীবনযাত্রা অনেকটা জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঋতু পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে বলে আমাদের খাদ্যাভ্যাস, পরিধেয় বস্ত্র, কাজের ধরন, কর্মদক্ষতা ইত্যাদির পরিবর্তন ঘটে। প্রথমে হচ্ছে ফসল উৎপাদন এবং ঋতু পরিবর্তন। আমাদের রাজ্য হচ্ছে কৃষি প্রধান, এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপাদন হয়। বর্ষাকালে ফসল খারিফ শস্য হলো ধান, পাট, কয়েকটি শাকসবজি যেমন ঢেঁড়স, বেগুন, পটল ইত্যাদি। শীতকালে রবি শস্য ফসল হয় যেমন বোরো ধান, গম, তৈলবীজ এবং বিভিন্ন শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর প্রভৃতি। ফসল ফলানোর খরচ বলছে খারিফ শস্য মানে কি, যেটা তোমার বর্ষাকালে চাষ হয়, বুঝতে পারছো, এটা খারিফ শস্য। আর শীতকালে যেগুলো চাষ হয় সেটা হচ্ছে রবি শস্য। খারিফ শস্যে তেমন সেচের জল লাগে না বলে চাষে খরচ কম, কিন্তু রবি শস্য পুরোপুরি জলসেচের উপর নির্ভরশীল বলে এখানে ফসল ফলানোর খরচ বেশি। 3 নম্বর হচ্ছে মানুষের কাজের সুযোগ এবং অর্থনীতি। বর্ষাকালে যেহেতু প্রায় সব জমিতেই চাষ হয় তাই এই সময় সকলের কাজের সুযোগ বেশি থাকে। শীতকালে কৃষি জলসেচ নির্ভর বলে কেবল যেখানে সেচের সুযোগ আছে সেখানেই মানুষ কাজ পায়। তাই ঋতু পরিবর্তনের কারণে বেকারত্ব বাড়ে এবং কমে। কর্মক্ষমতা এবং ঋতু পরিবর্তন গ্রীষ্ম এবং বর্ষাকালের ভ্যাপসা গরমে মানুষ দ্রুত হাঁপিয়ে ওঠে এবং কর্মক্ষমতা কমে যায়। শীত শরৎ এর আবহাওয়া মানুষকে কর্মঠ করে, মানুষ অনেকটা সময় ধরে কাজ করতে পারে। তারপর আছে কি দেখো খাদ্যাভ্যাস ঋতু পরিবর্তনের সাথে সাথে ফসল উৎপাদনের পরিবর্তন হয় বলে আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটে। তাই গ্রীষ্মকালে আম, লিচু, জাম, কাঁঠাল আমাদের খাদ্য তালিকায় থাকে এবং শীতকালে খাদ্য তালিকায় থাকে পিঠে, পুলি, পায়েস, নলের গুড় ইত্যাদি। পোশাক দেখো গ্রীষ্মকালের ভ্যাপসা গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের হালকা পোশাক পরতে হয়, আবার শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশমের পোশাক দরকার হয়। উৎসব বাঙালিদের উৎসবের সংখ্যা খুব বেশি। শরতের মনোরম পরিবেশে বাঙালির প্রধান উৎসব দুর্গোৎসব সমেত অন্যান্য পুজো পার্বণ হয়। বর্ষা ঋতুতে তুলনামূলকভাবে উৎসবের সংখ্যাটা কিন্তু কম। তাহলে এই হচ্ছে মানব জীবনের উপর ঋতু পরিবর্তনের প্রভাব। এরপর দেখো আছে সমুদ্র থেকে ভিন্ন দূরত্বে অবস্থানের জন্য হিমালয়ের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পার্থক্য ঘটে। অর্থাৎ দেখো যখনই সমুদ্রের নিকটবর্তী অবস্থান করবে তখন জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হবে, আর দূরবর্তী স্থানে অবস্থান করলে তোমার ওই চরম ভাবাপন্ন প্রকৃতির হবে। তাহলে ওই জিনিসটাই বলছে সমুদ্র থেকে ভিন্ন দূরত্বে অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য ঘটে কেন। দেখো সমুদ্র থেকে ভিন্ন দূরত্বে অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জলবায়ুর বিস্তর পার্থক্য ঘটতে দেখা যায়। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে সমভাবাপন্ন প্রকৃতির, কিন্তু সমুদ্র থেকে দূরবর্তী স্থানে মালভূমি অঞ্চলে চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। এবার প্রথমেই বলছে স্থলভাগ এবং জলভাগের পাশাপাশি অবস্থান, সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। সমুদ্র সংলগ্ন স্থানগুলিতে স্থলভাগ এবং জলভাগ পাশাপাশি অবস্থান করায় বায়ুচাপের পার্থক্য বেশি হয়, ফলে দিন এবং রাতে বায়ু প্রবাহের দিক পরিবর্তন ঘটে। দিনের বেলা এই অঞ্চলে স্থলভাগ জলভাগের তুলনায় বেশি গরম হওয়ায় নিম্নচাপের ফলে সমুদ্রের দিক থেকে সমুদ্র বায়ু, এবং রাতের বেলায় এর বিপরীত অবস্থা স্থলভাগ থেকে স্থলবায়ু প্রবাহিত হওয়ায় এখানে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়, যেমন দীঘা, কাঁথি উপকূল। আর স্থলভাগগুলির পাশাপাশি অবস্থান স্থলবায়ুর প্রভাব যে সমস্ত স্থান সমুদ্র থেকে দূরে অবস্থিত তার পাশের স্থানটি ও সমুদ্র থেকে দূরত্ব অনেক বেশি থাকে। ফলে সেই দুটি স্থলভাগের মধ্যে দিন এবং রাতের বায়ুচাপের তারতম্য খুবই কম। বায়ু প্রবাহ এই অঞ্চলে ধীরে গতিতে প্রবাহিত হয়, সেই জন্য সমুদ্র থেকে দূরবর্তী স্থানগুলিতে বায়ুর চরম ভাবাপন্ন প্রকৃতির হয়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া জেলায় চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায়। এরপরে দেখো প্রশ্ন যেটা আছে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ অংশের উষ্ণতা এবং বৃষ্টিপাতের পার্থক্য লক্ষ্য করা যায় কেন। তাহলে বলছে পার্বত্য অঞ্চলের সঙ্গে দক্ষিণের অংশের উষ্ণতা এবং বৃষ্টিপাতের পার্থক্য। তার কারণ কি, ধরো বৃষ্টিপাত বেশি হয় তার শৈলক্ষেপ বৃষ্টি উত্তরের পার্বত্য অঞ্চলে বেশি হয়, আর উষ্ণতাটা কম হয় তার কারণ পর্বত আছে, আর দক্ষিণে যেহেতু সমতল ভূমি তাই উষ্ণতাটা বেশি হয়। তাহলে দেখো প্রথমে উষ্ণতার পার্থক্যের কারণ, প্রথমে হচ্ছে উচ্চতাগত কারণ। উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, তাই
এটা কিন্তু ট্রপোস্ফিয়ারেই হয়, বুঝতে পেরেছো? ট্রপোস্ফিয়ার কথাটা লেখা যেতে পারে। উত্তরের পার্বত্য অঞ্চলে উষ্ণতা কম এবং দক্ষিণ অংশে উষ্ণতা বেশি। এবারে অক্ষাংশগত কারণ বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের অক্ষাংশের মান উত্তরের অক্ষাংশ অপেক্ষা কম, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর, এবং এটা হচ্ছে তোমার দক্ষিণের আর উপরের দিকে যত যাচ্ছে তত অক্ষাংশগতটা মানটা কমছে এবং তোমার সূর্যালোক তীর্যকভাবে পড়ছে। যেহেতু কর্কটক্রান্তি রেখা মাঝামাঝি গেছে, আমি প্রথমে এটা দেখালাম, এবং দক্ষিণ অংশ নিরক্ষরেখায় বেশি সান্নিধ্য লাভ করেছে বলে এখানে উষ্ণতা বেশি এবং পার্বত্য অঞ্চলের উষ্ণতা কম। তারপরে দেখো শীতল বায়ুর প্রভাব, বলছে শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এসে প্রথমে বাধা পায় বলেই এখানে উষ্ণতা কম। এই বায়ু পার্বত্য অঞ্চলের বাধা পেরিয়ে দক্ষিণ দিকে যত প্রবাহিত হয় ততই শীতলতা কমতে থাকে। এবার দেখো বঙ্গোপসাগরের সান্নিধ্য, বলছে বঙ্গোপসাগরের সান্নিধ্যের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের উষ্ণতা সমভাবানা প্রকৃতির। এই সকল কারণে পার্বত্য অঞ্চলে শীতকালের উষ্ণতা হিমাঙ্কের নিচে এবং গ্রীষ্মকালে 15 ডিগ্রি সেলসিয়াসের মতো হয় এবং দক্ষিণবঙ্গে গ্রীষ্মকালের তাপমাত্রা অত্যধিক থাকে। এবারে বৃষ্টিপাতের পার্থক্যের কারণ কি, বলছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে তখন তা উত্তরের পার্বত্য অঞ্চলেই সর্বপ্রথম বাধাপ্রাপ্ত হয় এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন দক্ষিণ দিকে প্রবাহিত হয় তখন বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গের তুলনায় কমতে থাকে। উত্তরবঙ্গে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 সেন্টিমিটার। আলিপুরদুয়ার জেলার সিংচল পাহাড়ের বক্সাদুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান। এখানে মোট বৃষ্টিপাতের পরিমাণ 450 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গে অন্যান্য স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতায় 180 সেন্টিমিটার, বর্ধমানে 150 সেন্টিমিটার, পুরুলিয়ায় 120 সেন্টিমিটার এবং সুন্দরবন অঞ্চলে 200 সেন্টিমিটার ইত্যাদি। তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি মোটামুটি পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে একটা ধারণা তোমাদের আশা করে দিতে পারলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।